আজ আমরা পার্ট 4 ভিডিওতে প্রবাবিলিটি 1A অধ্যায়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিডিওতে অনেকগুলো অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তোমাদের আরেকটি বিষয় আমি আবার মনে করিয়ে দেব, যেহেতু তোমাদের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে, তাই বিষয় সম্বন্ধে তোমার স্বচ্ছ ধারণা না থাকলে সহজে অঙ্কগুলো তোমরা করতে পারবে না। বিষয় সম্বন্ধে স্বচ্ছ ধারণার জন্য কি করতে হবে? তোমাদের যে পাঠ্যপুস্তক বই, সেই বইটি ভালোভাবে পড়তে হবে। দরকার পড়লে তোমরা আমার যে কনসেপচুয়াল ভিডিওগুলো আছে প্রবাবিলিটি, সেগুলো তোমরা দেখতে পারো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা কনসেপচুয়াল ভিডিওগুলো দেখে প্রবাবিলিটি সম্বন্ধে ধারণা করতে পারো। চলো তাহলে আজকে আমরা পার্ট 4 ভিডিওতে যে অঙ্কগুলো করব সেগুলো করে ফেলি। আজকের ক্লাসের প্রথম অঙ্কটি আমরা 12 দাগের শূন্যস্থান পূরণ দিয়ে শুরু করব। এ, বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনাসমূহ যদি পি অফ এ ইকুয়াল টু 3/5 ও পি অফ বি ইকুয়াল টু 1/6 হয়, তবে পি অফ সি এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার দেখো, প্রশ্নে বলা আছে যে এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক। আমরা জানি এ বি সি যদি পরস্পর পৃথক হয় তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। আবার এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর সম্পূর্ণ হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু 1। তাহলে এই দুটো যে সম্পর্ক, সেখান থেকে আমরা কি লিখতে পারবো? সেখান থেকে আমরা লিখতে পারবো যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু 1। অর্থাৎ এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ হলে আমরা লিখতে পারবো যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, দেখো পি অফ এ এর মান বলে দেওয়া আছে 3/5। পি অফ এ এর মান আমরা বসিয়ে দিলাম 3/5। পি অফ বি এর মান হচ্ছে 1/6 প্লাস 1/6 প্লাস পি অফ সি ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ পি অফ সি ইকুয়াল টু 1 মাইনাস, আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে কত পাবো? তোমরা তোমাদের নিজেদের মতো যোগ করবে। এই দুটোকে যোগ করলে আমরা পাবো 23/30। তাহলে আমরা লিখতে পারবো পি অফ সি ইকুয়াল টু 1 মাইনাস 23/30। 1 মাইনাস 23/30 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 7/30। তাহলে এটাই হচ্ছে আমার পি অফ সি এর মান। তাহলে আমার অ্যান্সার হলো কত? 7/30। তাহলে দেখো অপশন কোনটি হবে? না, অপশন হবে বি সঠিক উত্তর। এরপর আমরা 15 দাগের শূন্যস্থান পূরণটি নিয়ে আলোচনা করব। এবার ও বি বার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পূরক ঘটনা হলে পি অফ এ বার বা বি বার এর মান কত হবে? অ্যান্সার, এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমরা জানি যে পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো কি? না, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ
এ বাই বি। আবার আমরা জানি যে পি অফ বি বাই এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। এটাকে যদি আমরা কোনাকুনি আবার গুণ করি তাহলে আমরা পাবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর দুটো ফর্মুলা পেলাম। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা একবার লিখতে পারবো পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। অর্থাৎ আমরা যদি পি অফ বি দিয়ে শুরু করি তাহলে দেখো ইন্টু দিয়ে পরে লিখব পি অফ এ বাই বি। আবার দেখো যদি আমি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ দিয়ে শুরু করি তাহলে পরে লিখব ইন্টু পি অফ বি বাই এ। অর্থাৎ যেটা দিয়ে শুরু করব পরে যখন ইন্টু দিয়ে আবার পি অফ লিখব সেটা নিচে থাকবে। ঠিক আছে, এটা মনে রাখার সুবিধার জন্য তোমরা মনে রাখবে। চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করে ফেলি। আমাকে নির্ণয় করতে বলেছে কি পি অফ এ বার বা বি বার। এটা মানেই হলো পি অফ এ বার ইউনিয়ন বি বার। এবার যদি আমরা এই ভেতর থেকে বারটা বাইরে কমন নিয়ে লিখি তাহলে কি লিখব না ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি পুরোটার বার। এটা মানেই আমরা জানি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1 মাইনাস, এটার পরিবর্তে দেখো আমরা একটু আগে শিখলাম লিখতে পারবো পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। অথবা আমরা আরেকটা কি লিখতে পারতাম এটার বদলে আমরা লিখতে পারতাম 1 মাইনাস, যদি আমি পি অফ বি দিয়ে শুরু করতাম তাহলে আমরা লিখতে পারতাম ইন্টু পি অফ এ বাই বি। তাহলে দেখো আমার উত্তর কিন্তু এই দুটোই সঠিক, কিন্তু অপশনে কোনটি আছে সেটা দেখব। দেখো বিকল্পগুলোর মধ্যে সঠিক কোনটি, দেখো বিকল্পগুলোর মধ্যে সঠিক হচ্ছে এ, তাই এর উত্তরটি আমার সঠিক। এরপর আমরা 16 দাগের শূন্যস্থান পূরণটি নিয়ে আলোচনা করব। প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার দ্বারা চিহ্নিত 200টি টিকিটের মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হয়। তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হলো ড্যাশ। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রশ্নে দেখো বলা আছে যে 1 থেকে 200 পর্যন্ত পরপর লেখা 200টি টিকিট আছে। সেখান থেকে আমাকে একটি টিকিট তুলতে হবে এবং তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাই আমরা প্রথমেই ধরি 3-এর গুণিতক হওয়ার ঘটনা হচ্ছে এ, অর্থাৎ 1 থেকে এই 200 পর্যন্ত লেখা 200টি টিকিটের মধ্যে 3-এর গুণিতক হওয়ার ঘটনা হচ্ছে এ ও 7-এর গুণিতক হওয়ার ঘটনা হচ্ছে বি। আমি আরো ধরে নিচ্ছি যে নমুনা দেশ হচ্ছে এস, তাহলে এন অফ এস এর মান কত হবে? দেখো প্রশ্নে বলেছে যে 200টি টিকিটের মধ্য থেকে একটি টিকিট তোলা হয়। তাহলে আমরা জানি যে 200টি টিকিটের মধ্য থেকে একটি টিকিট তোলা যায় 200C1 প্রকারে। 200C1 এর মান হলো 200, তাহলে এনএস এর মান হচ্ছে আমার 200। এরপর আমরা নির্ণয় করব এন অফ এ এর মান।
এন অফ এ বলতে বোঝায় যে এই 200টি টিকিটের মধ্যে, অর্থাৎ 1 থেকে 200 লেখা সংখ্যাগুলোর মধ্যে কতগুলো 3-এর গুণিতক আছে। তাহলে 1 থেকে 200 লেখা সংখ্যার মধ্যে 3-এর গুণিতক কতগুলো আছে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব না 200কে 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে 200কে 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পেলাম কত? 66। তাহলে এন অফ এ এর মান হবে 66। এরপর আমরা এন অফ বি এর মান নির্ণয় করব। এন অফ বি মানে কি বোঝাচ্ছে না 1 থেকে 200টি লেখা সংখ্যার মধ্যে কতগুলো 7-এর গুণিতক আছে। এক্ষেত্রেও আমরা 200কে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 200টি সংখ্যার মধ্যে কতগুলি 7-এর গুণিতক আছে সেটা পেয়ে যাব। তাহলে দেখো 200কে আমরা 7 দিয়ে ভাগ করলে ভাগফল পেলাম 28। তাহলে এন অফ বি এর মান হচ্ছে 28। এরপর আমরা এন অফ এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করব। এন অফ এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায় না এন অফ এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় সংখ্যাটি 3-এর গুণিতক এবং 7-এরও গুণিতক, অর্থাৎ 3 এবং 7 উভয়ের গুণিতক। আমরা জানি যে কোনো সংখ্যা 3 এবং 7 উভয়ের গুণিতক মানেই সেটা 3 ও 7-এর যে লসাগু অর্থাৎ এক্ষেত্রে 21 সেটারও গুণিতক। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় যে 1 থেকে 200টি লেখা টিকিটের মধ্যে কতগুলো 21-এর গুণিতক আছে, অর্থাৎ 1 থেকে 200 লেখা সংখ্যার মধ্যে কতগুলো 21-এর গুণিতক আছে। এক্ষেত্রেও আমরা 200কে 21 দিয়ে ভাগ করব। দেখবে 200কে 21 দিয়ে ভাগ করলে তুমি ভাগফল পাবে হচ্ছে 9। তাই এন অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 9। এরপর আমরা পি অফ এ এর মান নির্ণয় করব। পি অফ এ মানে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। পি অফ এ হচ্ছে এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ এর মান হচ্ছে 66 আর এন অফ এস এর মান হচ্ছে 200, অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু 66/200। একইভাবে আমরা পাবো পি অফ বি ইকুয়াল টু এন অফ বি এর মান 28 বাই এন অফ এস এর মান হচ্ছে 200, অর্থাৎ পি অফ বি ইকুয়াল টু 28/200। এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ 9 বাই এন অফ এস এর মান হচ্ছে 200। আমাদের কি নির্ণয় করতে হবে না আমাদের নির্ণয় করতে হবে যে তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। আমি দেখো 3-এর গুণিতক হওয়ার ঘটনা এ ধরেছি আর 7-এর গুণিতক হওয়ার ঘটনা আমরা বি ধরেছি। তাই আমরা কি নির্ণয় করব না আমরা নির্ণয় করব পি অফ এ ইউনিয়ন বি এর মান। পি অফ এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। চলো আমরা এবার নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা লিখছি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ এর মান হচ্ছে 66/200 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 28/200 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 9/200। এটাকে এবার আমরা সিম্পলিফিকেশন করব। এটা যদি আমি লসগু করি তাহলে লসগু হবে হচ্ছে 200
ওপরে হবে তাহলে 66 প্লাস 28 মাইনাস 9। এটা ক্যালকুলেশন করে ফেলি। 66 আর 28 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? তাহলে পাবো আমরা হচ্ছে 94। সেখান থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে পাবো আমরা 85। তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 85/200। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 7 85 আর 5 40 200, তাহলে ইকুয়াল টু আমার অ্যান্সার হয়ে গেল 17/40। তাহলে আমার উত্তর কত? না, উত্তর হলো 17/40। তাহলে দেখি সঠিক বিকল্প কোনটি? না, সঠিক অ্যান্সার হলো এ, 17/40। এরপর আমরা কলম ম্যাচিংয়ের একের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ বি পরস্পর পৃথক হলে কি হয়? আমরা জানি এ বি পরস্পর পৃথক হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয়। তাহলে দেখো একের দাগেরটি মিলবে হচ্ছে সি এর সঙ্গে। 2 নম্বরে আছে এ বি পরস্পর স্বাধীন। আমরা জানি এ বি পরস্পর স্বাধীন হলে কি হয়? না, এ বি পরস্পর স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হয়। তাহলে দেখো 2 এর দাগেরটা কার সঙ্গে মিলবে? না, 2 এর দাগেরটা মিলবে হচ্ছে আমার এর সঙ্গে। এবার দেখো 3 নম্বরে কি বলেছে? না, এ বি পরস্পর সম্পূর্ণ। আমরা জানি যে এ বি পরস্পর সম্পূর্ণ হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হয়। তাহলে 3 এর দাগেরটা আমার মিলবে হচ্ছে ডি এর সঙ্গে। 4 নম্বরে বলেছে এ বি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলে কি হয়? না, আমরা জানি এ বি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয়, এটা পৃথকের জন্য। আর পি অফ এ ইউনিয়ন বি এর মান 1 হয়, কার জন্য? না, সম্পূর্ণর জন্য। তাহলে 4 দাগেরটি মিলবে আমার বি এর সঙ্গে। তাহলে দেখো এখানে যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক? 4টে বিকল্পের মধ্যে এর দাগটি সঠিক। এরপর আমরা 5 দাগের কলম ম্যাচিংটি নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা আছে যে এ বি সি যে কোনো 3টি অনির্দিষ্ট ঘটনা। 1 নম্বরে বলেছে কেবল এ ঘটনা ঘটে। দেখো যদি কেবল এ ঘটনা ঘটে তাহলে কি হবে? সেটা কিভাবে প্রকাশ করা হয়? না, পি অফ এ ঘটনা ঘটবে বলছে, তাহলে পি অফ এ হলো ইন্টারসেকশন এ ঘটবে, শুধু এ ঘটবে বলছে, মানে কেবল এ ঘটবে, তাহলে বি আর সি ঘটবে না। তাহলে এ ইন্টারসেকশন বি যদি না ঘটে তাহলে আমরা লিখব বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, আবার সিও ঘটবে না বলছে, তাহলে আবার লিখবো আমরা সি কমপ্লিমেন্ট। তাহলে 1 দাগেরটি মিলবে কার সাথে? না, 1 দাগেরটি মিলবে হচ্ছে সি এর সঙ্গে। এবার দেখো 2 দাগের বলেছে 3টি ঘটনায় ঘটে, অর্থাৎ এও ঘটবে, বিও ঘটবে, আবার সিও ঘটবে। তাহলে কি হবে সেটি? না, 3টে ঘটনায় ঘটলে আমরা লিখি পি অফ এ ঘটলো ইন্টারসেকশন বি, মানে এখান থেকে বিও ঘটলো, আবার ইন্টারসেকশন হবে সি, এটা মানে হচ্ছে 3টে ঘটনায় আমার ঘটে গেল। তাহলে 2 দাগেরটি আমরা মিলবে হচ্ছে এর সঙ্গে। 3 নম্বর বলেছে কমপক্ষে একটি ঘটনা ঘটে। কমপক্ষে একটি ঘটনা ঘটে মানে হয় এ ঘটবে, না হলে এ ও বি দুটো ঘটনা ঘটবে, না হলে এ বি সি 3টে ঘটনাই ঘটবে। অর্থাৎ কমপক্ষে একটি ঘটনা বলতে বোঝায় যে এ বি সি 3টে ঘটনার মধ্যে হয় এ ঘটবে, না হলে এ ও বি ঘটবে, না হলে এ বি সি 3টেই ঘটবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? না, কমপক্ষে একটি ঘটনায় ঘটবে সেটি প্রকাশ পায় হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা।
পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানেই হচ্ছে এ বি সি এর মধ্যে কমপক্ষে একটি ঘটনা ঘটবে। তাহলে 3-এর দাগেরটি হবে হচ্ছে ডি এর সঙ্গে, 3-এর দাগেরটি মিলল আমার ডি এর সঙ্গে। 4 নাম্বার কি বলছে না, আমার 4 নাম্বার বলছে যে এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না, অর্থাৎ বলছে এ ঘটবে, বি ঘটবে কিন্তু সি ঘটবে না। তাহলে আমরা সেটা প্রকাশ করব কি দ্বারা না, সেটা প্রকাশ করব পি অফ এ ঘটবে বি ঘটবে, মানে এ ইন্টারসেকশন বি, এ আর বি ঘটে গেল, ইন্টারসেকশন বলছে সি ঘটবে না, তাহলে সেটা হবে সি কমপ্লিমেন্ট এটা। তাহলে আমার 4-এর দাগেরটি মিলল হচ্ছে এর সঙ্গে। তাহলে দেখো যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক না, যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে এর দাগেরটি সঠিক। এরপর আমরা উক্তি এবং উক্তির কারণ সম্বন্ধীয় প্রশ্নের 4 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1 আর বিবৃতি 2। বিবৃতি 1 এবং বিবৃতি 2 যা বলা আছে সেগুলো পড়ে যে নিচের 4টে বিকল্প আছে তাদের মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের বলতে হবে। আমরা প্রথমে বিবৃতি 2 নিয়ে আলোচনা করি। দেখো বিবৃতি 2তে কি বলেছে না, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি হবে। আমরা জানি যে দুটো ঘটনা এ ও বি যদি স্বাধীন হয় তাহলে আমরা কি লিখতে পারি, স্বাধীন হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত লিখতে পারবো, আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানি না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। নেক্সট লাইনে আমরা এই পি অফ এ ইন্টারসেকশন বি এর পরিবর্তে পি অফ এ ইন্টু পি অফ বি লিখে দেবো। তাহলে আমরা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু লিখতে পারবো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি এটা। কিন্তু দেখো প্রশ্নে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু দেওয়া আছে পি অফ এ প্লাস পি অফ বি, তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 2 সঠিক নয়, বিবৃতি 2 হচ্ছে সঠিক নয়। এরপর আমরা বিবৃতি এ নিয়ে আলোচনা করব। দেখো বিবৃতি এ বা বিবৃতি 1 এ কি বলেছে না, এ বি এবং সি ঘটনা তিনটি পরস্পর স্বাধীন হলে এ ইউনিয়ন বি ও সি ঘটনা দুটি স্বাধীন হবে। দেখব বিবৃতি 1 সঠিক কিনা। চলো এই প্রশ্নটি অর্থাৎ এই বিবৃতি 1টি আমরা নেক্সট পেজে আলোচনা করে ফেলি। বিবৃতি 1-এ বলেছে যে এ বি সি পরস্পর স্বাধীন। যদি পরস্পর স্বাধীন হয় তাহলে আমরা লিখতে পারবো কি না, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তারপর আমরা লিখতে পারবো যে পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ সি, কারণ বলেছে পরস্পর স্বাধীন তাই আমরা এগুলো লিখতে পাচ্ছি। আর লিখতে পারবো পি অফ সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু পি অফ সি ইন্টু পি অফ এ। আর সবশেষে লিখতে পারবো যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। তাই তো এখন যদি এ ইউনিয়ন বি আর সি পরস্পর স্বাধীন হয় তাহলে আমরা কি দেখাবো, তাহলে আমরা দেখাবো যে পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি
ইন্টু পি অফ সি, এটা আমরা প্রমাণ করব। যদি এ ইউনিয়ন বি আর সি পরস্পর স্বাধীন হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি ইন্টু সি। চলো আমরা দেখি যে এটা দেখাতে পারি কিনা। নাও এখন পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি অফ, এটা থেকে লেখা যায় এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটাকে যদি আমি মনে মনে এক্স ধরি আর এটাকে যদি আমি মনে মনে ওয়াই ধরে নিই তাহলে কি ফর্মুলা এখানে লিখবো, পি অফ এক্স ইউনিয়ন ওয়াই। পি অফ এক্স ইউনিয়ন ওয়াই এর ফর্মুলা আমরা জানি যে ইকুয়াল টু লিখতে পারবো পি অফ এক্স, এক্স মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ ওয়াই মানে পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। এক্স মানে হচ্ছে এ ইন্টারসেকশন সি মাঝে ইন্টারসেকশন, ওয়াই মানে হচ্ছে বি ইন্টারসেকশন সি। নেক্সট লাইনে আমরা লিখতে পাচ্ছি, দেখো যেহেতু এ ও সি পরস্পর স্বাধীন তাহলে আমরা দেখো আগে পেয়েছি পি অফ সি ইন্টারসেকশন এ, বা বলতে পারো এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ সি ইন্টু পি অফ এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ সি। পি অফ বি ইন্টারসেকশন সি, সেখান থেকে আমরা লিখতে পারবো যে পি অফ বি ইন্টু পি অফ সি, কারণ হচ্ছে বি আর সিও পরস্পর স্বাধীন। আর সবার শেষে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো মাইনাস পি অফ, এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এরপর আমরা নেক্সট লাইনে প্রথম দুটো টার্ম যা আছে তাই লিখবো আর শেষ টার্মটার পরিবর্তে কি লিখবো, দেখো এ বি সি পরস্পর স্বাধীন তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর পরিবর্তে আমরা লিখবো পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। চলো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা লিখছি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ সি প্লাস পি অফ বি ইন্টু পি অফ সি মাইনাস লিখতে পারবো আমরা পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। এবার দেখো এই তিনটে টার্ম থেকে কি কমন যাচ্ছে, এই তিনটে টার্ম থেকে আমার কমন যাচ্ছে পি অফ সি, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু পি অফ সি ইন্টু আমরা এটা লিখতে পারি দেখো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি, এখান থেকে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি, কারণ এ ও বি যেহেতু স্বাধীন তাই পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ সি ইন্টু এটা মানেই হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা ফাইনালি কি পেলাম না, ফাইনালি পেলাম অতএব পি অফ আমাদের ডান দিকটা ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, এটা যদি আগে লিখি তাহলে আমরা লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি ইন্টু পি অফ সি। এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো অতএব এ ইউনিয়ন বি ও সি পরস্পর কি না স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট, পরস্পর স্বাধীন। চলো এবার আমরা প্রশ্নে যাই। তাহলে আমরা কি বলতে পারবো না বিবৃতি এ হচ্ছে সঠিক, বিবৃতি এ সঠিক। তাহলে দেখো এই চারটে বিকল্পর মধ্যে
সঠিক অ্যান্সার কোনটি হবে? না, চারটে বিকল্পের মধ্যে আমরা বলতে পারবো সি হচ্ছে সঠিক। বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়। এরপর আমরা 3 দাগের ট্রু ফলস প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটি হলো, মনে করো এবার হলো এ ঘটনার পূরক ঘটনা এবং বিবৃতি 1 বলা আছে পি অফ এ বার প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। তোমরা মনে রাখবে পি অফ এ বি বলতে যা বোঝায় পি অফ এ ইন্টারসেকশন বি বলতে একই অর্থ বোঝায়, অর্থাৎ পি অফ এ বি আর পি অফ এ ইন্টারসেকশন বি একই অর্থ প্রকাশ করে। বিবৃতি 2 তে বলা আছে পি অফ এ প্লাস বি বার ইকুয়াল টু 1 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। বিবৃতি 1 এবং বিবৃতি 2 আমাদের ভালোভাবে দেখে বলতে হবে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। তার উপর ভিত্তি করে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমি প্রথমে একটি ভেন চিত্র অঙ্কন করলাম। এখানে লাল কালারের যে বৃত্তটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এ সেট এবং ব্লু কালারের যে বৃত্তটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বি সেট। এখন পিঙ্ক কালার দিয়ে যেটুকু অংশ চিহ্নিত করা আছে সেই অংশটুকু হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বিকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট বা বি বার। আর সবুজ কালার দিয়ে যে অংশটুকু চিহ্নিত করা আছে সেটি হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস একে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন এ তার কমপ্লিমেন্ট বা এ বার। আর মাঝখানের যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এই অংশে এও আছে বিও আছে, তাই এই সাদা অংশটির নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি, বা একে তুমি বলতে পারো সংক্ষেপে এ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? দেখো, আমি যদি ছবি থেকে লিখি তাহলে কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি বার মানে হচ্ছে পিঙ্ক কালার চিহ্নিত অংশটি। দেখো, আমি যদি এ সেটের প্রবাবিলিটি অর্থাৎ পি অফ এ থেকে যদি আমরা পি অফ এ বি বাদ দিয়ে দিই তাহলে পিঙ্ক কালার যুক্ত অংশটি পড়ে থাকে। তাহলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তুমি যদি আরও সংক্ষেপে মনে রাখতে চাও তাহলে কিভাবে মনে রাখবে সেটা আমি বলে দিই। পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু, প্রথমে তুমি দেখবে যে দুটো সেট আছে সেই দুটো সেটের মধ্যে কার মাথায় বার নেই বা কমপ্লিমেন্ট নেই। আমি দেখতে পাচ্ছি এ এর মাথায় কোনো কমপ্লিমেন্ট নেই, তাই আমি প্রথমে পি অফ এ লিখে ফেলবো মাইনাস, এবার যে দুটো সেট এখানে দেওয়া আছে সেই দুটো সেটের বার ছাড়া ইন্টারসেকশন লিখবো, অর্থাৎ লিখবো আমরা পি অফ এ ইন্টারসেকশন বি। এরপর আমরা পি অফ বি ইন্টারসেকশন এ বার নির্ণয় করব। পি অফ বি ইন্টারসেকশন এ বার, দেখো আমি যে সংক্ষেপে সূত্রটি বললাম সেই অনুযায়ী প্রথমে আমরা দেখতে পাচ্ছি বি এর মাথায় কোনো বার নেই, তাই আমরা প্রথমে লিখে ফেলবো পি অফ বি মাইনাস পি অফ, এখানে যে দুটো সেট আছে বার বাদে তাদের ইন্টারসেকশন, পি অফ এ ইন্টারসেকশন বি, বা তুমি বি ইন্টারসেকশন এও লিখতে পারো। বা ছবি দেখে লিখলে, দেখো ছবি দেখে লিখলে আমি যদি এই পুরো বি সেটটা থেকে আমি এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিই তাহলেই পি অফ বি মাইনাস এ আমরা পেয়ে যাব। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা বিবৃতি 1 দেখব, বিবৃতি 1টি সত্য কিনা মিথ্যা।
তার জন্য আমরা প্রথমে বিবৃতি ওয়ানের বাম পক্ষটি লিখে ফেললাম। বাম পক্ষে আছে পি অফ এ বার প্লাস বি। পি অফ এ বার প্লাস বি মানে হচ্ছে আমরা লিখতে পারি পি অফ এ বার ইউনিয়ন বি। পি অফ এ বার ইউনিয়ন বি এর সূত্র আমরা সবাই জানি। পি অফ এ বার ইউনিয়ন বি এর সূত্রটি হলো পি অফ এ বার প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ বার, এটা মানে আমরা জানি 1 মাইনাস পি অফ এ, তারপরে পি অফ বি যেমন আছে সেটা আমরা লিখলাম, মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি মানে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো না পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বা লিখতে পারি পি অফ এ বি। এবার যদি আমরা ব্র্যাকেটটি তুলে দিই তাহলে আমরা পাবো 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ বি। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস পি অফ বি আর মাইনাস পি অফ বি কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো? তাহলে আমার পড়ে থাকলো 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। দেখো বিবৃতি যে 1 আছে তার ডান পক্ষে যেটি আছে আর আমরা যেটি পেলাম সেটি দেখো একই। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 1 সত্য, অর্থাৎ বিবৃতি 1 হচ্ছে সত্য। তাহলে আমরা এখানে লিখে ফেলি না বিবৃতি 1 কি না বিবৃতি 1 হলো সত্য বা ট্রু। এরপর আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 2 এর বাম পক্ষে আছে পি অফ এ প্লাস বি বার আর ডান পক্ষে আছে 1 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। চলো আমরা নেক্সট পেজে বিবৃতি 2 নিয়ে আলোচনা করি। বিবৃতি 2, বিবৃতি 2 এর বাম পক্ষে আছে পি অফ এ প্লাস বি বার। পি অফ এ প্লাস বি বার একে আমরা লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি বার। পি অফ এ ইউনিয়ন বি বার এর ফর্মুলা আমরা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি বার মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু, পরের লাইন আমরা লিখতে পারি পি অফ এ পি অফ বি বার এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বার, এটার পরিবর্তে আমরা কি লিখব? আমরা লিখব পি অফ এ মাইনাস পি অফ এ বি। এবার যদি আমরা সমস্ত ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে কি পাচ্ছি দেখো পি অফ এ প্লাস 1 মাইনাস পি অফ বি মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। এবার দেখো এই প্লাস পি অফ এ আর মাইনাস পি অফ এ কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে থাকলো? আমাদের পড়ে থাকলো 1 মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ বি। চলো আমরা দেখে নিই বিবৃতি 2 এর ডান পক্ষে কি ছিল। বিবৃতি 2 এর দেখো ডান পক্ষে ছিল 1 প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, কিন্তু আমরা পেলাম কি 1 মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ বি। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 2 হচ্ছে মিথ্যা বা ফলস। তাহলে আমরা কি পেলাম না বিবৃতি 2 হচ্ছে ফলস। তাহলে আমার বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে এবার দেখি অপশনগুলোর মধ্যে কোন অপশনটি একেবারেই সঠিক। দেখো এতে দেওয়া আছে বিবৃতি 1 সত্য, বিতে দেওয়া আছে বিবৃতি 2 সত্য, তাহলে বি আমার হচ্ছে না। সিতে দেওয়া আছে বিবৃতি 1 2 সত্য, দুটোই সত্য, এটা নয়, তাহলে সিও হচ্ছে না। ডিতে দেওয়া আছে বিবৃতি 1 2 মিথ্যা, তাহলে ডিও হবে না। তাহলে আমার সঠিক উত্তর হবে এ। এরপর আমরা ট্রু অ্যান্ড ফলসের 4 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বিবৃতি 1, বিবৃতি 1-এ কি বলেছে না এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে পি এ নট ইকুয়াল টু পি বি
ক্ষেত্রে ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য নয়। আমরা জানি যে দুটি ঘটনা এ ও বি যদি সমভাবে সম্ভাব্য হয় তাহলে পি এ ইকুয়াল টু পিবি হবে। দেখো প্রশ্নে বলেছে যে পি এ নট ইকুয়াল টু পিবি, তাহলে আমরা বলতে পারি যে ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য নয়। তাহলে 1 নং বিবৃতি হলো সত্য, ট্রু। এবার আমরা 2 নম্বর বিবৃতিটি নিয়ে আলোচনা করব। এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি ক্ষেত্রে ঘটনা দুটি স্বাধীন। আমরা জানি দুটো ঘটনায় এ ও বি যদি স্বাধীন হয় তাহলে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। এক্ষেত্রে দেখো এ বি দুটো ঘটনা স্বাধীন, তাই বলা আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 2টিও সঠিক, অর্থাৎ আমার বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সঠিক। তাহলে সঠিক উত্তর কোনটি? তাহলে সঠিক উত্তর হবে সি, বিবৃতি 1, 2 সত্য। এরপর আমরা ট্রু ফলসের 6 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো দুটি ঘটনা এ ও বি এর জন্য দেওয়া আছে পি অফ এ ইকুয়াল টু 3/7 এবং পি অফ বি ইকুয়াল টু 4/7 এবং পি অফ এ প্লাস বি ইকুয়াল টু 7/9। তাহলে বিবৃতি 1 এ বলা আছে পি অফ এ বাই বি ইকুয়াল টু 7/18 আর বিবৃতি 2তে বলা আছে পি অফ বি বাই এ ইকুয়াল টু 14/27। চলো আমরা দেখি বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর মধ্যে কোনটি সত্য বা কোনটি মিথ্যা। দেখো আমার প্রশ্নে দেওয়া আছে কি না, প্রশ্নে দেওয়া আছে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 7/9। পি অফ এ প্লাস বি এটা মানেই হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 7/9। এবার আমরা যদি মানগুলো বসাই, পি অফ এ এর মান হচ্ছে 3/7 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 4/7 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 7/9। বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে এটা যোগ করলে আমরা পাবো 7/7, মানে তার ভ্যালু হচ্ছে 1। এই 7/9টাকে যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে হবে -7/9 ইকুয়াল টু এই মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিটাকে যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। দিস ইমপ্লাইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1 মাইনাস 7/9। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2/9। কেন? আমরা প্রথমে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটি বার করলাম, কারণ পি অফ এ বাই বি আর পি অফ বি বাই এ উভয় ক্ষেত্রেই পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটি কাজে লাগবে। চলো এবার আমরা বিবৃতি 1 এর ক্ষেত্রে পি অফ এ বাই বি ক্যালকুলেশন করি। পি অফ এ বাই বি এর সূত্র হচ্ছে আমরা জানি যে পি অফ বিটা নিচে থাকবে আর উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছি হচ্ছে 2/9 আর পি অফ বি এর মান আমরা পেয়েছি 4/7 ইকুয়াল টু আমরা লিখছি হচ্ছে 2/9 ইন্টু 7/4। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 দিয়ে 4 ইকুয়াল টু আমরা পেলাম 7/18। বিবৃতি 1 এ বলা আছে যে পি অফ এ বাই বি এর মান হচ্ছে 7/18। তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 1 হলো সত্য, ট্রু। তাহলে আমরা বলছি বিবৃতি 1 সত্য, মানে ট্রু। এরপর আমরা বিবৃতি
টু এর জন্য পি অফ বি বাই এর মান দেখব 14/27 হচ্ছে কিনা। চলো আমরা নেক্সট পেজে যাই। না, এবার আমরা ক্যালকুলেশন করব পি অফ বি বাই এ। পি অফ বি বাই এ এর মান হচ্ছে কত, বা এর ফর্মুলা উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে এ আছে, মানে নিচে লিখবো আমি পি অফ এ। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমি পেয়েছি 2/9, আর পি অফ এ এর মান হচ্ছে 3/7। তাহলে আমরা লিখব ইকুয়াল টু 2/9/3/7 ইকুয়াল টু 2/9 ইন্টু 7/3 ইকুয়াল টু 7 দুগুণে 14, 3 9 27। তাহলে পি অফ বি বাই এ এর মান পেলাম 14/27। তাহলে দেখো বিবৃতি 2তে বলা আছে পি অফ বি বাই এ এর মান হচ্ছে 14/27। তাহলে বিবৃতি 2 ও সত্য। তাহলে দেখো কোন অপশনটি ঠিক হবে। না, এক্ষেত্রে দেখো আমার প্রথম অপশনটি অর্থাৎ এ এর উত্তরটি সঠিক। বিবৃতি 1, 2 উভয় সত্য। এরপর আমরা ট্রু ফলসের 7 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 1, 2, 3, 4 সংখ্যাগুলি থেকে উদ্দেশ্যহীনভাবে দুটি সংখ্যা নির্বাচন করা হয়। নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা যখন বিবৃতি 1 সংখ্যা দুটি একত্রে নির্বাচিত হয় 2/3, আর বিবৃতি 2তে বলা হচ্ছে পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হয় হাফ। প্রশ্নটি ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো যে আমার এখানে 4টে সংখ্যা আছে। এই 4টে সংখ্যা থেকে দুটো সংখ্যা নির্বাচন করা হয় উদ্দেশ্যহীনভাবে, এবং আমাকে উত্তর চাইছে যে সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হবে। কন্ডিশন কি আছে না, বিবৃতি 1-এ কন্ডিশন বলছে যে সংখ্যা দুটি একসঙ্গে নির্বাচিত করা হবে। অর্থাৎ একটি পাত্রের মধ্যে যদি 1, 2, 3, 4 সংখ্যা থাকে, সেক্ষেত্রে এই পাত্র থেকে যে কোনো দুটো সংখ্যা তুমি একবারে নিয়ে নিলে। বিবৃতি 1-এর ক্ষেত্রে বলছে সেই রকম ক্ষেত্রে সম্ভাবনা হবে 2/3। বিবৃতি 2তে কি বলছে না, বিবৃতি 2তে বলছে যে পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ হবে। অর্থাৎ তুমি এই 4টে সংখ্যা থেকে তুমি প্রথমে একটি সংখ্যা তুলবে বা নেবে, দেখলে, তারপর সেই সংখ্যাটি আবার এই পাত্রের মধ্যে রেখে দেবে। তারপর তুমি এই পাত্র থেকে আবার একটি সংখ্যা তুলবে। এটাই হচ্ছে পুনঃস্থাপন প্রক্রিয়া। অর্থাৎ তুমি একটা সংখ্যা নিয়ে দেখে আবার ওই সংখ্যাটি ওই পাত্রের মধ্যে রেখে দেবে, তারপর তুমি আবার একটা সংখ্যা ওই পাত্র থেকে তুলবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বিবৃতি 2-এর ক্ষেত্রে পাত্রের মধ্যেই সবসময় 4টে সংখ্যাই থাকবে, এবং তুমি প্রথমে একটা সংখ্যা তুললে, দেখলে, তারপর ওই সংখ্যাটি আবার এই পাত্রের মধ্যেই রেখে দেবে, দিয়ে তুমি দ্বিতীয়বার আবার একটি সংখ্যা তুলবে। চলো আমরা এই প্রশ্নের এবার উত্তর করে ফেলি। প্রথমে আমরা বিবৃতি 1 নিয়ে আলোচনা করব। এটা যদি আমার একটা পাত্র ধরে নিই, এখানে 1, 2, 3, 4 এই 4টে সংখ্যা আছে। আমাকে বলেছে দুটো সংখ্যা একত্রে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে 2/3। আমি ধরে নিই এই পাত্র থেকে দুটো সংখ্যা উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে s। তাহলে n অফ s ইকুয়াল টু কত হবে? n অফ s হবে 4c2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখব উপরে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই নিচে 2 আছে বলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, আমি 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ইন্টু 3
ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, আবার একটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে এর মান পাবো আমরা 6। এবার কি বলেছে দেখো, বলছে যে সংখ্যা দুটি সমষ্টি কি হবে, অযুগ্ম হতে হবে। এবার তুমি এখান থেকে দেখো কোন কোন ক্ষেত্রে দুটো সংখ্যা নিলে তাদের যোগফল অযুগ্ম হবে। আমি যদি অযুগ্ম হওয়ার ঘটনাটি এ ধরে নিই, তাহলে এ ইকুয়াল টু, এর মধ্যে কে কে থাকবে দেখো, যদি আমি 1,2 নিই তাহলে এদের যোগফল হচ্ছে অযুগ্ম। আবার দেখো 1,4 নিই, তাদের যোগফলটা অযুগ্ম। 1,3 কিন্তু হবে না, কারণ তার যোগফল হয়ে যাবে যুগ্ম। এরপর দেখো 2, আমি যদি 3 নিই তাহলে 2 আর 3 যোগফল হচ্ছে 5, যেটা অযুগ্ম। আবার দেখো যদি আমি 3,4 নিই, এদের যোগফলটাও অযুগ্ম। তাহলে এখানে কতগুলো পয়েন্ট হলো আমার, এখানে 4টে পয়েন্ট হলো। তাহলে আমি বলতে পারবো যে n অফ a ইকুয়াল টু 4। তাহলে বলো তো অতএব p অফ a কত হবে না, অতএব p অফ a হচ্ছে n অফ a বাই n অফ s। n অফ a হচ্ছে 4 আর n অফ s এর মান হচ্ছে 6। 4/6 এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2/3। দেখো বিবৃতি 1-এ তাই বলেছে যে সংখ্যা দুটি একত্রে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে 2/3। তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 1 হচ্ছে ট্রু বা সত্য। তাহলে আমরা বলছি বিবৃতি 1 হচ্ছে সত্য বা ট্রু। এরপর আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করব। বিবৃতি 2-তে কি বলা হচ্ছে না, বলছে পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে হাফ। চলো আমরা নেক্সট পেজে বিবৃতি 2 নিয়ে আলোচনা করি। বিবৃতি 2, আমি আবার একটি পাত্র অঙ্কন করে ফেললাম। এই পাত্রের মধ্যে আমি ধরে নিলাম 4টি সংখ্যা আছে 1, 2, 3, 4। তোমাকে পুনঃস্থাপন এর মাধ্যমে এখান থেকে দুটো সংখ্যা নির্বাচিত করতে হবে। আমি ধরলাম পুনঃস্থাপনের মাধ্যমে কোনো একটি দুটো সংখ্যা নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে এস, অর্থাৎ নমুনাদেশ এস। তাহলে এন অফ এস কত হবে দেখো, পাত্রের মধ্যে আমার 4টে সংখ্যা আছে, এখান থেকে আমি একটি সংখ্যা তুলব। তাহলে একটি সংখ্যা কত প্রকারে নিতে পারি, 4টে সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া যায় 4 প্রকারে, মানে 4টে এই সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া যায় 4C1 প্রকারে। 4C1 মানে 4, বা তুমি সহজেও বলতে পারো 4টে সংখ্যা আছে সেখান থেকে তুমি একটি সংখ্যা নেবে। তাহলে একটা সংখ্যা কত প্রকারে নিতে পারো, 4 প্রকারে, কারণ তুমি 1 নিতে পারো, 2 নিতে পারো, আবার 3 নিতে পারো বা 4 নিতে পারো। অর্থাৎ 4টে সংখ্যা থেকে একটা সংখ্যা নেওয়া যায় 4 প্রকারে। আমি এখান থেকে যে কোনো একটি সংখ্যা 4 প্রকারে নিতে পারি। দিয়ে ওই সংখ্যাটি আমি কি করলাম, আবার এর মধ্যে রেখে দিলাম। তাহলে পাত্রের মধ্যে কটা সংখ্যা থেকে গেল, আবার 4টে থেকে গেল। এবার আমি কি করব, আর একবার এই পাত্র থেকে আরেকটি সংখ্যা তুলব। তাহলে আবার তো পাত্রের মধ্যে আমার 4টে সংখ্যাই হয়ে গেল। তাহলে এই 4টে সংখ্যা থেকে আমি যদি আবার একটা সংখ্যা তুলতে যাই তাহলে সেটা কত প্রকারে হবে, সেটাও অবশ্যই 4 প্রকারে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটিও আমি 4 প্রকারে তুলতে পারবো। অর্থাৎ এনএস ইকুয়াল টু হয়ে গেল 4 × 4 মানে 16। এবার আমি দেখব যে এখান থেকে পুনঃস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া সংখ্যা দুটির যোগফল অযুগ্ম কোন কোন ক্ষেত্রে হতে পারে। আমি যদি ধরে নিই যে ঘটনাটি হলো বি, অর্থাৎ দুটো সংখ্যা যে তুলব তাদের অযুগ্ম হওয়ার ঘটনা হচ্ছে বি, আমি কি করতে পারি, আমি প্রথমে এক সংখ্যাটি নিতে পারি। এক সংখ্যাটি অর্থাৎ একটা সংখ্যা তুললাম, তুলে দেখলাম 1, আবার রেখে দিলাম। তারপর কি করলাম, আবার একটা সংখ্যা তুললাম, দেখলাম সেটা হচ্ছে 2। তাহলে 1,2 এদের যোগফল হচ্ছে তোমার অযুগ্ম। তারপর তুমি প্রথমে একটি সংখ্যা তুললে দেখলে 1, তারপর আবার একটি সংখ্যা তুললে দেখলে সেটি হচ্ছে 4। তাহলে 1,4 হলে এদের যোগফল হবে অযুগ্ম। এবার দেখো তুমি আবার
একটি সংখ্যা তুললে সেটি দেখলে কত না, সেটি দেখলে 2, সেটি আবার রেখে দিলে, দিয়ে আবার একটি সংখ্যা তুললে দেখলে সেটি হচ্ছে 3, তাহলে 2 আর 3 এর যোগফল 5, তাহলে এটিও হবে। এরপর তুমি আবার একটি সংখ্যা তুললে 3, সেটি রেখে দেওয়ার পর আরেকটি সংখ্যা তুললে সেটি দেখলে 4, 3,4 হবে। এরপর দেখো তুমি যদি প্রথম সংখ্যাটি 2 তোলো, সেটা রাখলে যে দ্বিতীয় সংখ্যাটি দেখো 1 তুলতে পারো, 2 আর 1 এদের যোগফল হচ্ছে 3। আগের ক্ষেত্রে দেখো 1, 2 আর 2, 1 এ দুটো কিন্তু একটাই পয়েন্ট ধরা হয়েছিল। কেন? কারণ প্রথম ক্ষেত্রে আমি কি পুনঃস্থাপন করছি না, আমি একসঙ্গে দুটো সংখ্যা তুলছি। আমি যদি একসঙ্গে দুটো সংখ্যা তুলে নিই তাহলে সেই দুটো হচ্ছে 1, 2 লিখি আর 2, 1 লিখি, সেটি একই বোঝায়। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি একটি একটি করে সংখ্যা তুলছি, তাই তোমার প্রথমে 1 তুললে সেটি রেখে দেওয়ার পর তারপরে 2 তুললে এটি যা বোঝাবে, প্রথমে 2 তুললে তারপরে 1 তুললে এই দুটো কিন্তু ভিন্ন হবে, কারণ আমি পুনঃস্থাপনের মাধ্যমে তুলছি। অর্থাৎ একটি সংখ্যা তোলার পর সেটি দেখে আবার আমি রেখে দিয়ে আবার একটি সংখ্যা তুলছি। ঠিক আছে, পুনঃস্থাপনের ক্ষেত্রে কিন্তু 1, 2 আর 2, 1 এই সংখ্যা দুটি কিন্তু আলাদা, অর্থাৎ এই পয়েন্টটি আলাদা, সংখ্যা দুটো না, পয়েন্টটি আমাকে আলাদা ধরতে হবে। আবার দেখো এটাও হতে পারে, তোমার প্রথমে তুমি 4 তুললে, সেটা রেখে দেওয়ার পর যে সংখ্যাটা তুললে সেটা উল্টো 4,1। আবার দেখো 3,2 হতে পারে, অর্থাৎ প্রথমে 3 তারপরে 2 তুললে, তারপরে দেখো আবার এটা হতে পারে 4,3ও হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে যে পয়েন্টগুলো আমি লিখেছি তাদের যোগফল সব ক্ষেত্রেই হচ্ছে অযুগ্ম। তাহলে এখানে n অফ b কত হলো? n অফ b হয়ে গেল আমার 8। তাহলে অতএব p অফ b কত হবে না, p অফ b হচ্ছে n অফ b যার মান 8 আর n অফ s যার মান 16, 8/16 ইকুয়াল টু হচ্ছে হাফ। দেখবে প্রশ্নে বিবৃতি 2তে বলা আছে যে, কি বলা আছে দেখো, পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হয় হাফ, অর্থাৎ পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি সংখ্যা নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2 ও সত্য। তাহলে এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ, বিবৃতি 1 ও বিবৃতি 2 সত্য।